নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জনজাতিদের উন্নয়নের জন্য জোটে আস্থা বিজেপির। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক সভায় একথা বললেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা পার্টি সরকার জোটে বিশ্বাসী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে কিভাবে এনডিএ জোট হয়ে দেশ পরিচালনা করতে হয়। এর জন্য নজির সৃষ্টি করেছে বর্তমান এনডিএ সরকার। ত্রিপুরা রাজ্যেও বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা জোট সরকার রয়েছে। আগামী দিনেও এক প্ল্যাটফর্মে থেকে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করবে সরকার। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক সভায় কথা বললেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন জনজাতি মোর্চা এবং এমডিসি বিধায়ক ও মন্ত্রীদের যৌথ উদ্যোগে সশক্তিকরণ জনজাতি এবং সশক্তিকরণ ত্রিপুরা স্লোগান তুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রধান বক্তা সাংসদ রাজীব ভট্টাচার্য আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠার পর জনজাতি এলাকার বিকাশ হয়েছে। এগুলো জনসম্মুখে তুলে ধরতে পরিকল্পনার জন্য সিদ্ধান্ত নিতে এই সভার আয়োজন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে আজকের এ সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধলাই জেলাকে পিছিয়ে পড়া জেলা হিসেবে ঘোষণা করে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজের অর্থ দিয়ে ধলাই জেলার রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে অর্থ ব্যয় করা হচ্ছে, যাতে এই জেলা আগামী দিন সচ্ছল হতে পারে। জনজাতিদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য বর্তমান সরকার 18টি একলব্য বিদ্যালয় করেছে। মিজোরাম থেকে আসা রিয়াংদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। অপরদিকে জনজাতি ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা এবং উৎসাহিত করতে স্কলারশিপ বিক্রি হচ্ছে। এছাড়া জনজাতিদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চেষ্টা করছে সরকার। এর জন্য পিছিয়ে পড়া 12টি ব্লকের আর্থিক বরাদ্দ ঘোষণা করে রেগার কাজ বৃদ্ধি করা থেকে শুরু করে বিভিন্নভাবে বিকাশের চেষ্টা করছে সরকার বলে জানান তিনি। জনজাতি মোর্চার উদ্যোগে এবং এমডিসি আমাদের যারা জনজাতি মন্ত্রী, বিধায়ক, বিধায়িকারা সবাই সম্মিলিতভাবে একটি সভার আয়োজন করেছে। এই সভার মূল উদ্দেশ্য হল যে আমাদের সরকার এই রাজ্যে প্রতিষ্ঠার পর এই রাজ্যের জনগণের জন্য, বিশেষ করে জনজাতি এলাকায় যে ডেভেলপমেন্ট কাজগুলি হয়েছে, আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি হোক, আর আমাদের কেন্দ্রের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতির বিকাশের জন্য যে কাজগুলি করেছে, সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আজকের এই বিশেষ আয়োজন করা হয়েছে। এবং এটা রাজ্য স্তরে হচ্ছে, তারপর জেলা স্তরে, মণ্ডল স্তরে, সমস্ত জায়গায় জনজাতি মোর্চার উদ্যোগে জনজাতি বিধায়ক, বিধায়িকারা সবাই মিলিতভাবে এই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আগামী দিনে একটা পরিকল্পনার জন্যই আজকের এই বিশেষ বৈঠক এখানে ডাকা হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলি তো আমাদের মিটিংয়ে আলোচনা হবে। তাও মোটামুটি আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আমাদের এই সরকার প্রতিষ্ঠার পর যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের জন্য আমাদের কাছে তথ্য রয়েছে। আমাদের সরকার জনজাতি বিকাশের জন্য শুধু কথাই নয়, স্লোগান নয়, জনজাতিদের সার্বিক বিকাশের জন্য বিভিন্ন পরিকল্পনা আমাদের এই রাজ্য সরকার রয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে আমাদের যেই জনজাতি ডিস্ট্রিক্ট রয়েছে, আমাদের ধলাই ডিস্ট্রিক্ট, সেই ধলাই ডিস্ট্রিক্টকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজ এবং জনজাতিদের বিকাশের জন্য যা যা করণীয় সেই কাজগুলি করছে। এবং আর্থিকভাবে সচ্ছলতা যাতে ফিরিয়ে আসে, চাহে এডুকেশনের পারপাসেই হোক, চাহে আমাদের জনজাতিদের উন্নয়নের বিকাশের ক্ষেত্রেই হোক, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে ঢেলে সাজানোর জন্য কাজ করছেন, আমি আপনাদের মাধ্যমে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এই জনজাতিদের শিক্ষার জন্য একলব্য বিদ্যালয়, 18টা একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে দিয়েছেন। আমাদের যে জনজাতিদের বিকাশের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে মিজোরাম থেকে শরণার্থী আসা রিয়াং শরণার্থী দীর্ঘদিন ধরে এই ত্রিপুরা রাজ্যে 23 বছর ধরে টানা এই
অব্যবস্থা চলছিল, তারা শরণার্থীর অবস্থায় ছিলেন। আমাদের সরকার, আমাদের মোদিজির প্রয়াসে সেখানে আমাদের তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন এবং ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট করার প্রয়াস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে পড়াশোনা করেন, তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করা, এবং আমাদের যেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন 2021 সালে যারা আমরা জানি যে এডিসির বিভিন্ন এলাকায় জনজাতিরা রাবার চাষের জন্য সেটা জানা যায় ত্রিপুরা রাজ্যকে, সেখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা। আয়োজিত সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সহ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য এমডিসি। শান্তন টিভি। রাজ্যের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় অবস্থা খুবই খারাপ। আন্দোলন করে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। রবিবার মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে ডিওআইএফআই এবং টিওআইএফ এর কনভেনশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ জায়গায় চলে গেছে। একই অবস্থা শিক্ষার ক্ষেত্রে। রবিবার মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে ডিওআইএফআই এবং টিওআইএফ এর কনভেনশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে ছেলেমেয়েদের যাতে চাকরির জন্য বহিরাজ্যে যেতে না হয় তার জন্য রাজ্যে মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল। একই সাথে নার্সের শিক্ষা নিতে প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল, যাতে ছেলেমেয়েরা রাজ্যে চিকিৎসক এবং নার্সের ডিগ্রি অর্জন করে হাসপাতালে রোগীদের পরিষেবা নিতে পারে। অথচ বর্তমান হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী সংকট চলছে। রাজ্যের প্রচুর ডিগ্রিধারী চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী আছে, কিন্তু তাদের চাকুরি দেওয়া হচ্ছে না। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে হাসপাতালগুলির মধ্যে সমস্ত ঔষধ বিনামূল্যে রোগীদের দেওয়া না গেলেও বহু ঔষধ রোগীদের বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। এখন এগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে তো এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে অপারেশনের পর রোগীর পরিবারের সিরিঞ্জ, তুলা, ব্যান্ডেজ এর মতো সামগ্রীগুলিও কিনে দিতে হয়। একই অবস্থা শিক্ষাক্ষেত্রে। বামফ্রন্ট সরকার রাজ্যের বিভিন্ন মহকুমায় মহাবিদ্যালয় এবং রাজ্যের 2টি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও সেগুলো আজ সঠিকভাবে চলছে না। কারণ একদিকে মহাবিদ্যালয়গুলির মধ্যে অধ্যক্ষের অভাব, বিদ্যালয়গুলির মধ্যে প্রধান শিক্ষক এবং বিষয়কেন্দ্রিক শিক্ষকের চরম সংকট। ফলে বিদ্যালয়গুলির মধ্যে পড়াশোনা একেবারে নিচের দিকে চলে যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় নিয়ে এসেছে বেশ কিছু স্কুল। লক্ষ্য করা গেছে সেসব স্কুলে শিক্ষক নেই, যার কারণে ছাত্রছাত্রীদের ক্লাস না করে বাড়ি চলে আসতে হচ্ছে। পরে যখন পরীক্ষায় বসছে তখন ফলাফল অত্যন্ত খারাপ হচ্ছে ছাত্রছাত্রীদের। এর জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার মানিক সাহাকে চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে বিষয়টি তিনি এড়িয়ে যেতে পারেন না। বিদ্যালয়গুলির মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালাতে যাতে ইংরেজি বিষয়ক শিক্ষক থাকে তার জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে। তিনি বলেন, বিদ্যাজ্যোতি প্রকল্পের বিপক্ষে নয় বর্তমান বিরোধী দল। সরকার বাছাই করা যেসব বিদ্যালয়গুলির মধ্যে এই প্রকল্প চালু করেছে সেসব বিদ্যালয়গুলির মধ্যে যাতে ইংরেজি বিষয়ক পাঠ দিতে পারে তার জন্য শিক্ষক নিয়োগ করুক। কারণ রাজ্যের বিরোধী দলও চায় রাজ্যের ছেলেমেয়েরা ইংরেজিতে পড়াশোনা করুক, কিন্তু সরকার যদি এর সঠিক বন্দোবস্ত না করতে পারে তাহলে এই প্রকল্প বাতিল করুক। পুরনো যে সিস্টেমে পড়াশোনা চলত সে সিস্টেমে পড়াশোনা চালু করার জন্য দাবি করেন তিনি। শিক্ষা এবং স্বাস্থ্য দুটি মানুষের পায়ের মতো, এগুলো ছাড়া চলা যায় না। সরকারকে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার প্রয়োজন, কারণ শিক্ষা এবং স্বাস্থ্য দুটি রাজ্যের চরম অব্যবস্থার মুখোমুখি হয়ে আছে। এর জন্য দায়ী থাকবে সরকার। বরাবর শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে নজর দেওয়ার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি করা হলেও সরকার নজর দিচ্ছে না। শিক্ষা এবং স্বাস্থ্যকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। তাহলে প্রচুর অর্থ কামাই হবে। এটি বন্ধ করতে হবে। সরকার যাতে শিক্ষা এবং স্বাস্থ্যকে নিয়ে কোনো ধরনের অবহেলা না করে সরকারকে দায়িত্ব নিতে হবে। এর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে
ব্যাপক প্রচার ও আন্দোলন সংগঠিত করতে হবে বলে জানান তিনি। দেশের প্রতি নজর দিই, কিন্তু তারা সেভাবে নজর দিচ্ছে না। এগুলো সবই আস্তে আস্তে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এখন বেসরকারি পুঁজির হাতে তুলে দিলে পর সেখানে প্রচুর পয়সা লাগেছে। আজকে সকালে আপনাদের এখানে আসার আগে আমার এখানে একজন বাবা এবং তার স্ত্রী দুজন গেছেন ছেলের চিকিৎসা, সে কুম্ভ মেলা গেছে, ওখান থেকে রোগ নিয়ে এসছে। এখানে চিকিৎসা হচ্ছিল, ডাক্তাররা ঠিক করতে পারছে না, তাকে এখন পাঠিয়েছে কলকাতায় বেসরকারি নার্সিং হোম। সেখানে এখন লাখ লাখ টাকা তার জমি, পয়সা নাই, তাকে বাড়িতে ফিরিয়ে আনার অবস্থা নেই। তো সেখানে আমাদের এই পাশের আমার এই নরসিংগড়ের যে এমএলএ, সে নিয়ে গেছিল। সেখানে তাকে অনুরোধ করা হয়েছে মানুষের কাছ থেকে টাকা রেখে তুলে টাকা পাঠাও, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। এরকম একটা জায়গায় চলে গেছে। তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? তাহলে এই জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে, এরপরে চক্ষুদানও হবে, দেহদানও হবে, এই কাজ চলবে। কিন্তু সঙ্গে সঙ্গে এই উদ্যোক্তা যারা এবং যারা এই শিবিরে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করব, আপনাদের নিজেদের রক্ত দিলে শুরু হবে না। সরকার এই যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অবহেলা করছে উদ্দেশ্যমূলকভাবে, হাসপাতালও বেসরকারি পুঁজির হাতে, স্কুল কলেজ এগুলো বেসরকারি পুঁজির হাতে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। এটা বন্ধ করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকেই নিখরচায় যাতে পড়াশোনা করতে পারে কলেজ পর্যন্ত, হাসপাতালও যাতে চিকিৎসা হতে পারে, তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এটার জন্য ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে, আন্দোলনের সংগঠিত করতে হবে। কাজেই আজকে যখন এখানে সুযোগ পাওয়া গেল, আপনারা জানতে চাইলেন, তার জন্য এই বিষয়টা আমরা রাখলাম। আমরা আশা করব এই সরকারের বিষয়টার প্রতি নজর দেবেন এবং মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সরকার তো মুখের কথায় কিছু করে না বা করছে না, তার উপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য সেই আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। এই নামটা আমি বলিনি, নতুন স্কুল ইংরেজি মাধ্যমে পড়ানো হবে, সেটা তো নাই, মাস্টারমশাই নাই তো। সেদিন একজন অভিভাবক চিঠি দিয়েছেন আমার, অভিজিৎ দেবনাথ বোধহয় ভদ্রলোকের নাম, যে আমার ছেলে ক্লাস 4-এ পড়ে বিদ্যাজ্যোতি প্রকল্প, কিন্তু স্কুলে তো ইংরেজি মাধ্যমে পড়াবার মাস্টারমশাই নাই, তার তো পড়াশোনা কিছু হচ্ছে না। এবং আমরা যেটা লক্ষ্য করছি, স্কুলগুলি হওয়ার পর কত বছর দুয়েক যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক একাদশ মান দ্বাদশ মানে, ফল খুব খারাপ হচ্ছে এবং লাস্ট ইয়ারে তো খুবই খারাপ হচ্ছে এবং সে উদ্বিগ্ন। সে অনেকের কাছে গেছে, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পরামর্শ পায়নি। তারপর সে পূর্বতন মুখ্যমন্ত্রী হিসাবে আমার কাছে সেই চিঠি পাঠিয়ে রাজ্যের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে এই স্কুলগুলো চালাবার জন্য সেখানে মাস্টারমশাইদের কীভাবে নিয়োগ করছে তার কাগজপত্র সংগ্রহ করে এগুলো যুক্ত করে পাঠিয়ে বলছে আপনি একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠিয়েছি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি বলেছি এটা একজন ছাত্রের অভিভাবকের ব্যক্তিগত অভিযোগ না, এটা সারা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে যারা পড়াশোনা করছেন, জ্যোতি কোথায়, এটা তো অন্ধকার হয়ে গেছে। বদনাম তো আপনার হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি তো শিক্ষামন্ত্রীও, কাজে আপনি তো আপনার দায়িত্ব সেখানে অস্বীকার করতে পারেন না। কাজেই এই ভদ্রলোককে খুঁজে বের করার পরিবর্তে চিঠিতে তার যে অভিযোগ, এটার একটা সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য অবিলম্বে এই স্কুলগুলির মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম মাস্টারমশাই নিয়োগ করার ব্যবস্থা করুন। এবং ইন্টারভিউতেও বসে আছে শত শত এরকম মানে শিক্ষক, তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে পারছে না গত 3 বছর যাবত। প্রাক্তন মুখ্যমন্ত্রী রক্তদান প্রসঙ্গে বলেন, বিশেষ রোগের ক্ষেত্রে ঔষধ দ্বারা যখন রোগীকে সুস্থ করতে পারে না, তখনই চিকিৎসক রক্ত প্রেসক্রাইব করেন। আর এই রক্তের বন্দোবস্ত একজন মানুষই অন্যের জন্য করতে পারেন। পূর্বতন সরকারের সময় রাজ্যে রক্তদান শিবির এক উৎসবের চেহারা নিয়েছিল। বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রক্তদান, দেহদান এবং চক্ষুদানের মতো কর্মসূচি করার ক্ষেত্রে বিশেষ উৎসাহিত হয়েছিল। অত্যন্ত দারুণ উদ্যোগ। মানুষের মধ্যে ঐক্য সংহতি রক্ষা করতে এর কোনো বিকল্প নেই বলে দাবি করেন তিনি।
ইতিমধ্যে যারা রক্ত দিয়েছেন এবং রক্ত দেওয়ার জন্য যারা অপেক্ষা করছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রক্তের তো কোনো বিকল্প নেই, এটা দোকানে গেলে কিনতে পাওয়া যায় না, কিন্তু রক্ত ছাড়া তো মানুষ বাঁচবে না। ডাক্তার যখন অন্য কোনো ঔষধে রোগীকে আর সুস্থ করতে পারে না তখনই বাধ্য হন রক্ত দেওয়ার জন্য বিশেষ বিশেষ রোগে। কাজে সেই রক্ত একজন মানুষকে আরেকজন মানুষ দিয়েই সাহায্য করতে পারে। আমাদের ত্রিপুরায় এই রক্ত দেওয়ার বিষয়টি একটা উৎসবের চেহারা নিয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতার অবস্থায় চলে যায়। ক্লাব, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সেবামূলক কাজের সাথে যারা যুক্ত, এমনকি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমরা লক্ষ্য করেছি দারুণ উৎসাহ তাদের মধ্যে তৈরি হয়েছে। শুধু যে তারা রক্তদানের ব্যবস্থাই করতেন তা না, চক্ষুদান, দেহদান এগুলোও যুক্ত করেছে। আমিও এখানে যারা উদ্যোগ নিয়েছেন এবার তাদের কাছে আমার আবেদন থাকবে, পরের বার যখন তারা রক্তদান শিবিরের আয়োজন করবেন তখন চক্ষুদান, দেহদানের জন্য যাতে আগে থেকে কথা বলে মানসিক প্রস্তুতি নিয়ে যারা দেবেন তাদেরকে সংগঠিত করতে হবে, কেমন না? কাজেই এই দিক থেকে এটা একটা দারুণ উদ্যোগ। দল না, মত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, মানুষের মধ্যে ঐক্য সংহতি রক্ষা করার ক্ষেত্রে এই কর্মসূচির কোনো বিকল্প নেই। তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে যাচ্ছে। হাসপাতালে ডাক্তারের অভাব এবং যাও ডাক্তারের সংখ্যা আছে তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সেই নার্সের সংখ্যা কম, এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার আছে, কিন্তু এই সংখ্যাটাও খুব কম। ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই, নার্স নাই বা স্বাস্থ্যকর্মী নাই। বামফ্রন্ট সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে, তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে, এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগও গ্রহণ করতে দেখা গেছে। এই সাথে যে স্বাস্থ্যকর্মী এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানও বামফ্রন্ট সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছে। এর আগে ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী সব কিছুর জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো, কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর তাদের শাসনের শেষের 10-12 বছরের প্রচেষ্টায় এই সমস্ত ব্যবস্থাগুলি তারা করতে পেরেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে আমাদের যে ডাক্তার আছে চাকরি পাচ্ছে না, নার্স আছে চাকরি পাচ্ছে না, স্বাস্থ্যকর্মী আছে চাকরি পাচ্ছে না। তো ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া হাসপাতাল কি করে চলবে? পরে রক্তদান শিবির ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের উৎসাহিত করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক নারায়ণ সরকার সহ অন্যান্যরা। শ্যামদুন টিভি। বিগত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিচার না করে প্রকৃত কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। রবিবার উদয়পুর মহকুমার 18 ভোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে একথা বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করে চলেছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে করে রোদ বৃষ্টিতে রাস্তার পাশে বসে ব্যবসা করতে না হয় সে লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে। রবিবার উদয়পুর মহকুমায় 18 ভোলা এডিসি এলাকায় গ্রামীণ মার্কেট স্টলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
এছাড়া উপস্থিত ছিলেন এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। একটা সময় ছিল কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না, আর বর্তমান সরকার কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ যেমন করছে তেমনি কৃষকদের আয় আরও বাড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখে না। বিগত সরকার কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে বিতরণ করতে গিয়ে রাজনৈতিক পরিচয়টা আগে দেখত। বর্তমান বিজেপি পরিচালিত সরকার জাত, ধর্ম, বর্ণ কোনো কিছু বিচার না করে প্রকৃত কৃষকদের কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সার, বীজ, কীটনাশক সবকিছু কৃষকদের হাতে তুলে দিচ্ছে। অনুষ্ঠানে আজকেও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রকৃত কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যাতে করে কৃষকেরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। সেজন্য আমাদের সরকার বলছে যারা কৃষিকাজ করে তাদের পর্যাপ্ত পরিমাণে পাওয়ার টিলার, পাওয়ার উইডার বা আরো যা যা আছে সবকিছু দাও। এবং আমাদের সরকার সেরকমভাবে চিন্তা করছে। এত ছোট গাছে কাঁঠাল ধরতে কোনদিন শুনছেন নি, দেখছেন নি? এই গাছে কাঁঠাল ধরছে কেন? বলছে এখন ধান কতদিনে, ধান লাগালে কতদিনে পাকে? 4 মাস। সরকার চিন্তা করছে, বিজ্ঞানীরা বলছে 3 মাসে কেমনে ধান উৎপাদন করতে পারে। দেখো, সময় কমের মধ্যে করতে হবে, আধুনিক বিজ্ঞান। এবং কি জিনিস চাই? এই অল্প জমিতে ত্রিপুরা স্বয়ম্বর হতে হবে। যদিও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের এটা হলো কিল্লা ব্লক। কিল্লা ব্লকে কত লোক? কিল্লা ব্লকের লোক সংখ্যা হলো 49,287 জন। আজকে যারা জন্ম হয়েছে তাদেরটা আমি জানি না, আজকে যারা জন্ম হয়েছে তাদেরটা জানি না। আমাদের এই কিল্লা ব্লকের লোক হলো 60,62,000 কানি। এর মধ্যে এই 18 বোলা বাজার, এই বাড়ি, এই বাজার, এই স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট, রেল লাইন, আগরতলা শহর, এই সব মিলে 60,62,000 কানি। তো আগরতলা শহরে চাষি বনি, এই বাড়িতে চাষি বনি হতো না তো। তাহলে এই 60,62,000 কানির মধ্যে 29,68,000 কানিতে বিভিন্ন ধরনের ফসল হয়, আর মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। 60,62,000 কানি ত্রিপুরায়, মাত্র 15 লক্ষ কানিতে ধান হয়। তাহলে এই 15 লক্ষ কানিতে ধান হতে হলে, তাহলে মানুষের খাদ্য জোগাতে হলে কঠিন ব্যাপার। সেজন্য আধুনিক ব্যবস্থাতে কিভাবে করতে হবে, এবং আপনারা জানেন কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। আগের মতো নেই। এত যন্ত্রপাতি কেন? এত যন্ত্রপাতি, পাওয়ার টিলার, পাওয়ার উইডার এতগুলি কেন? কারণ এখন আর গরু দিয়ে হাল চাষ করে। রাস্তা সরকার বানাই দিব, বাজার সরকার বানাই দিব, হাসপাতাল সরকার বানাই দিব, স্কুল সরকার বানাই দিব, কলেজ বানাই দিব, সবকিছু বানাই দিব। আপনি কি তা করতেন? আপনি নিজের ভাতটা নিজে করতে পারতেন না? মুখ্যমন্ত্রী আইয়া নিজে কইব যে হা করেন আমি খাওয়াই দিই? সব সরকার দেয়। এগুলি সরকার দিচ্ছে, রাস্তা সরকার করে দিচ্ছে, বিল্ডিং করে দিচ্ছে, স্কুল বিল্ডিং, হাসপাতাল যা আছে সব করে দিচ্ছে। আপনি তো কৃষি কাজ করে নিজের ভাতটা তো জোগাড় করবেন। এই দেখেন, তাইলে 6,294 জন মানুষ কৃষি কাজ করে আপনাদের কিল্লাতে, 49,227 জনকে খাওয়ায় তারা। এবার আপনাদের চাল কতটুকু দরকার এক বছরে? অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতি ছিল সারা জাগানো। স্যান্দন টিভি।
শ্বশুরবাড়িতে পিতার সামনে গৃহবধূকে বেধড়ক মারধর স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ির। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় পিতাও। ঘটনা শনিবার রাতে সোনামুড়া থানার অন্তর্গত রাঙ্গামাটিয়া ভোলামুড়া এলাকায়। থানার মামলা দায়েরে অভিযুক্তদের বিরুদ্ধে ন্যায় বিচারের দাবি জানায় নির্যাতিতা। 5 বছর পূর্বে সোনামুড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হামিদের মেয়ে ফারজানা আক্তারের সাথে বিয়ে হয় একই থানা এলাকার রাঙ্গামাটিয়া ভোলামুড়ার বাসিন্দা হাবিল মিয়ার ছেলে সাইফুল ইসলামের। বিয়ের 3 বছর পর্যন্ত তাদের সংসার সুখের ছিল। বর্তমানে তাদের 2 সন্তান রয়েছে, কিন্তু গত 2 বছর ধরে ফারজানা আক্তারের স্বামী সাইফুল ইসলাম অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। এ নিয়ে প্রতিনিয়ত সংসারে অশান্তি লেগে থাকত। ফারজানা আক্তারের উপর প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী সাইফুল ইসলাম। এ নিয়ে বেশ কয়েকবার সালিশি সভাও হয়, এমনকি থানাতেও মামলা হয়। এর মধ্যে শনিবার ফের একবার তাদের সংসারে ঝামেলা শুরু হয়। তারপর বসে সালিশি সভা। সালিশি সভায় ফারজানা আক্তারের বাবা আব্দুল হামিদও ছিলেন। সালিশি সভায় এলাকার লোকজন সাইফুল ইসলামকে সুন্দরভাবে সংসার করার জন্য বলে। তখন সাইফুল ইসলাম সকলের সামনে জানায় সে একাধিক মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করবে, প্রয়োজনে তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। একথা শুনে স্ত্রী ফারজানা আক্তার শ্বশুর হাবিল মিয়ার কাছে বিষয়টি জানায়। তখনই হাবিল মিয়া পুত্রবধূকে বেধড়কভাবে মারধর শুরু করে। মেয়েকে বাঁচাতে এগিয়ে যায় আব্দুল হামিদ। তখন ফারজানা আক্তারের স্বামী, দেবর, শাশুড়ি ও শ্বশুর আব্দুল হামিদের হাত পা বেঁধে বাপ মেয়েকে কাঠের টুকরো দিয়ে বেধড়কভাবে মারধর করে। এলাকার লোকজন এগিয়ে এসে অভিযুক্তদের হাত থেকে বাপ মেয়েকে রক্ষা করেন। বাধ্য হয়ে আব্দুল হামিদ মেয়েকে নিয়ে ছুটে যান সোনামুড়া থানায়। ফারজানা আক্তার স্বামী, দেবর এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করেন এবং ন্যায় বিচারের দাবি জানান। আমার জামাইয়ে, আমার দেওরে, আমার শাশুড়ি সবটি মিলে তারপরে দিয়ে আমার দোষে, প্রথম দোষে আমার শ্বশুর পরে দিয়ে আমার জামাই, আমার শাশুড়ি, আমার দেওর দোষে, সবটি দোষে দরদ পরে দিয়ে রে আমার বাবু গেছে। বাবু কইতেছে কি তো ভাই এটা কি করো তুমি, আর ভাই এটা সারি, তোর ভাই এটা সারি, তো এরকম বইরো। আমার বাবু কত কাঁদা, আমার বাবুরে সবাই শুরু লাগাইছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দেওর, আমার জামাই। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম হচ্ছে হাবিল মিয়া, আমার জামাইর নাম সাইফুল ইসলাম, আর আমার দেওয়ালের নাম হচ্ছে মাইফুল ইসলাম, আমার শাশুড়ির নাম মানিক জান বিবি। আমার বাপেরও সমাজ ছেলের গাড়ি দিয়ে আমারও মাছ। আপনি মামলা করছেন? বিচার আমি চাইতেছি। আমার বাপের এমনি মায়ের দূর করছে, আমার মায়ের দূর করছে। আমার সিলাই, আমি সিজার হয়েছে দে আজকে 4 মাস, আমার পোলাটা হয়েছে দে। আমার সিলাই জায়গার মতো আমার লাথি মারছে। বিয়ে দিছে যা 5 বছর। 5 বছর মাঝে 5 বছরে অন্তত কমে 10-12টা তোমার বিচার হয়েছে। এই কদিন পর বিচার হয়, কদিন পর পালা, কদিন পর বিচার হয়, কদিন পর পালা। তো এই মেম্বার চেয়ারম্যানে এর মাঝে বিচার করতো, তো তারা একদম ত্যাক্ত হয়ে গেছে কি তারা বিচার করতাম হারতাম না আমরা। দড়ি দিয়ে আমার বান্ধিয়া লাগছে। দড়ি দিয়ে কি বানছেন? দড়ি দিয়ে বাঁধছে তোমার এই মায়ের ছেলের মা, আমার বেআইন। বেআইনে মা বাঁধানোর পরে এর মাঝে একজন লোক আমার লুঙ্গিটাও ভরে গেছিল। তো এর মাঝে এই লোকটা আমার লুঙ্গিটা ভরাই দিছে, বান্ডা ছুটাই দিছে। ছুটাই রে তো এর মাঝে কয় মারিও না আর মারিও না। কিন্তু বয়স্ক লোক, তুমি এটা কি করো। থানায় মামলা দায়ের হওয়ার পর ফারজানা আক্তারের স্বামীর বাড়িতে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। তার আগেই অভিযুক্তরা গা ঢাকা দেয়। অভিযুক্তরা বর্তমানে পলাতক। এখন দেখার নির্যাতিতা ন্যায় বিচার পায় কিনা। শান্তন টিভি। রক্তদান শিবির রাজ্যে গণ আন্দোলনে পরিণত হয়েছে। এই মহৎ কাজের মাধ্যমে ভগবানকে খুশি করা যায়। রবিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশা থেকে সমাজকে মুক্ত করতে হবে, কারণ সরকার নেশামুক্ত রাজ্যের ডাক দিয়েছে। তাই নেশামুক্ত ত্রিপুরা গড়া সামাজিক বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। সমাজে যারাই নেশার কারবারে রয়েছে এবং নেশাগ্রস্ত পরিবার রয়েছে, তাদের সম্পর্কে সবার আগে খবর থাকে,
ক্লাব এবং এলাকাবাসীর কাছে তাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করে পুলিশের সহযোগিতা নিতে হবে। তাদের বেআইনি কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রবিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান প্রসঙ্গে বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। বিজ্ঞানীরা মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে, অথচ রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। তাই রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। যারা নেশার সঙ্গে আসক্ত, যে সকল নেশাগ্রস্ত পরিবার কিংবা নেশার কারবারি বা সাপ্লায়ার, তাদের খবর কিন্তু সবচেয়ে আগে ক্লাব এলাকার লোক জানে। তাদেরকে প্রথম প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে সরকারের সহযোগিতা নিয়ে এটা বন্ধ করতে হবে। নেশার থেকে রাজ্যকে মুক্ত করার জন্য আমাদের সরকার নেশামুক্ত ত্রিপুরা ঘোষণা করেছেন, আপনারাও কাজ করছেন, আমরাও কাজ করছি। তাই সার্বিক এটা একটা সামাজিক বিপ্লব, প্রতিরোধে এবং প্রতিকারে এগিয়ে আসতে হবে। এই পরিচিত অনুষ্ঠান, মহতি অনুষ্ঠান সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান সহযোগে স্বেচ্ছায় রক্তদান শিবির তারা করে থাকেন। এটা তো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন ক্লাবের সভাপতি স্বাগতিক ভাষণে, এবং বিশেষ করে চন্দন সরকার, যিনি এই রক্তদান বিষয়ে আমাদেরকে অনেকটা বিষয় অবহিত করেছেন, নানা অনুধাবন উপলব্ধি উনি ব্যাখ্যা করেছেন এবং রক্তদান করলে পরে কী কী সুবিধা অসুবিধাগুলি তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি বলবো, রক্তদান আমরা মহৎদান বলি এই কারণে, যতগুলি দান আমরা করি বিভিন্ন পর্যায়ে, সরকারি হোক, বেসরকারি হোক, বা আমরা ব্যক্তিগত উদ্যোগ হোক, এটার মধ্যে নির্দিষ্ট করা থাকে কাকে দেব, কত পরিমাণ দেব, কাদের মধ্যে বন্টন করা হবে সেই দান বা দান সামগ্রী। কিন্তু আজকে যারা রক্তদান অনুষ্ঠানে, তাদের জানি না আমরা কারা এসছেন, গ্রহীতা কারা, দাতা কারা, তাদের সম্প্রদায় কী, বংশ কী, ধর্ম কী, জাত কী, রাজনীতি কী। যারা রক্ত দিচ্ছেন, আমি বলবো তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন। এদিকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের বিকল্প নেই। একজনের রক্ত দিয়ে 4 থেকে 5 জন রোগীকে বাঁচানো যায়। যেমন প্লাজমা থেরাপি, প্লেটলেট এবং রক্ত দিয়ে মুমূর্ষ রোগীদের বাঁচানো যায়। রক্তদানের চেয়ে বড় শান্তির কোনো কাজ নেই। মানুষ অর্থের ঋণ পরিশোধ করতে পারে, কিন্তু রক্ত দিয়ে জীবন বাঁচানোর ঋণ পরিশোধ করতে পারে না। এর চাইতে বড় কোনো মানব ধর্ম হয় না। এই ধরনের মানব সেবার মধ্য দিয়ে ভগবানকে খুশি করা যায়, এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, বর্তমানে রক্তদান রাজ্যের গণ আন্দোলনে পরিণত হয়েছে। রক্তদানকে উৎসবে পরিণত করার জন্য, গণ আন্দোলনে পরিণত করার জন্য আমরা প্রত্যেকে সেখানে প্রচেষ্টা নিচ্ছি। অনেকের ধারণা থাকে, বিশেষ করে গ্রামের মধ্যে, যে রক্ত শরীর থেকে যদি চলে যায়, এই রক্ত আমার শরীরে আসবে না, আমি দুর্বল হয়ে যেতে পারি, বিভিন্ন রোগের আমি সম্মুখীন হতে পারি, আমার সমস্যা হতে পারে, যেটা সম্পূর্ণভাবে অমূলক, সম্পূর্ণভাবে মানে মিথ্যা আমি বলবো। কারণ যারা রক্তদান করে, এখানে যারা রক্ত নিতে এসছে, ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের যারা বন্ধুরা বা ব্লাড ব্যাংক থেকে যারা এসছেন, আগে আপনার প্রেসার চেক করবে। যদি আপনার মধ্যে বিপি হাই থাকে, আপনার থেকে কিন্তু ব্লাড নেওয়া হবে না। প্রাথমিকভাবে যে পরীক্ষা নিরীক্ষা তারা এখানে করবে। এবার আপনি রক্ত দিলেন, যেই রক্তটা আপনি দিলেন, এটা যখন ল্যাবে যাবে, এটা ধারণা এমন করা উচিত নয় যে আজকে যদি আমি এখানে 30 ইউনিট ব্লাড দিই, সেই 30 ইউনিট ব্লাড 30টা ব্যক্তির শরীরে যাবে। ইটস নট লাইক দ্যাট। এই 30 ইউনিট ব্লাডের মধ্যে দেখবেন 5 ইউনিট, 7 ইউনিট, 3 ইউনিট ব্লাড তারা নিতে পারছে না। কারণ ল্যাবে যখন যাবে তারা এটাকে প্রসেস করবে, করে কারোর শরীরে আরবিসি বেশি থাকবে, রেড ব্লাড সেল। যদি আরবিসি বেশি থাকে, সেই রক্ত অন্য কারোর শরীরে দেওয়া যায় না। আমরা যাকে লোহিত রক্ত কণিকা বলি, রেড ব্লাড সেল, আরবিসি। আবার কারোর কোনো ইনফেকশন থাকতে পারে, ব্লাডে কোনো সমস্যা থাকতে পারে। ব্লাড ব্যাংক থেকে ওই ব্যক্তিকে অনেক সময় ফোন করে বলে দেওয়া হয় যে আপনার শরীরে যে আপনি রক্ত দিয়েছেন, সেই রক্ত আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, সমস্যা পেয়েছি, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তো আমি রক্ত দিলাম, রক্ত দিয়ে কিন্তু আমি অন্যকে সাহায্য করছি না, আমি নিজেকেও সাহায্য করছি।
আমি যদি রক্তটা না দিতাম হয়তো আমি জানতাম না, ফোন আসতো না যে আমার কোনো সমস্যা রয়েছে কিনা। এটা একটা দিক। আর সব থেকে বড় জিনিস যেটা, যে আমি 1 ইউনিট ব্লাড দিয়ে আমি মনে করছি যে আমি যে ব্লাডটা দিলাম প্যাকেটে গেল, এই ব্লাডটা ডাইরেক্ট আমি আরেকজনের শরীরে দিচ্ছি, সে ভালো হয়ে যাচ্ছে বা তার প্রয়োজনীয়তা মেটাচ্ছি। শুধু তাই নয়, তার বাইরে এই রক্ত থেকে আমরা যেমন ডাইরেক্ট ব্লাড দিচ্ছি, তার বাইরে আমি WBC, প্লেটলেট, প্লাজমা থেরাপি যেটা আমরা বলি, প্লাজমা থেরাপি করতে পারছি, প্লেটলেট দিতে পারছি। অর্থাৎ শুধু 1 ইউনিট ব্লাড দিয়ে আপনি ডাইরেক্টলি একটা পেশেন্টকে বাঁচাচ্ছেন এমন নয়, আমরা 4 থেকে 5টা পেশেন্টকে আমরা বাঁচাতে পারি। কারণ রক্তের থেকেই প্লেটলেট বের করা হয়, রক্ত থেকেই প্লাজমা থেরাপি করা হয়। তো স্বাভাবিকভাবেই যারা প্রতিনিয়ত আমাদের রাজ্যে ক্যান্সার পেশেন্ট বলুন, আমাদের রাজ্যে থ্যালাসেমিয়া পেশেন্ট বলুন, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে যখন ট্রমা সেন্টারে যায়, অপারেশন করতে হবে, কোনো মেজর অপারেশন করতে হবে, রক্ত পাওয়া যাচ্ছে। পরে রক্তদান শিবিরে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্যান্দন টিভি। বাড়ির মালিক সহ ভাড়াটিয়া ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। ঘটনা গোকুলনগর রাস্তার মাথা এলাকায়। বাড়ির মালিক মৃত বিধুভূষণ ভৌমিকের স্ত্রী জানায়, বাড়িতে কেউ ছিলেন না। ভাড়াটিয়া পরিবারকে নিয়ে গত শুক্রবার দুপুরে বেড়াতে গিয়েছিলেন তারা। রবিবার সকালে বাড়িতে এসে দেখতে পান বাড়ির গেটে তালা লাগানো রয়েছে। ঘরে তালা ভাঙা, 2টি ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়ে চোরের দল। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ একটি চোরের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। আমরা বাড়িতে আসছিলাম না, আমিও বাড়িতে আসছিলাম না, মাসিও বাড়িতে আসছিল না। তো আমরা বেড়াতে গেছি। তারপরে আজকে সকালবেলা বাড়িতে আওয়ার পরে খবর হয়েছে ঘরের তালা খোলা, গেট তালা বন্ধই, কিন্তু ঘরের তালা খোলা। ঘরের মধ্যে ঢুকে সব জিনিসপত্র লন্ডবন্ড, সুকেশ টুকেশ ভাঙ্গা, সুকেশের লকটক ভাঙ্গা, জিনিসপত্র যা ছিল, টাকা পয়সা ছিল, জিনিস আসছিল, সব নিয়ে গেছে। দুপাশ জিনিস আসছিল। আপনারা কই আছিলেন? বাড়িতে আসছিলাম না, আমি বাবার বাড়িতে গেছিলাম। এসে বাড়ির মধ্যে দেখা হয়েছে যে কিছু সব লন্ডবন্ড। মানে কিরকম জিনিসপত্র কিরকম নিছে? টাকা ছিল, টাকাগুলি তো গণা নাই, আর রূপার জিনিস ছিল, অনেক জিনিসই আসছিল। আমার বাচ্চার যা জিনিস আসছিল সব, রূপার যা ছিগল টিগল আছে, অনুপুর সবই আসছিল। কি নাম বাড়ি মালিকের? বিধুভূষণ। জাগ্রত কালী মন্দিরে চোরের হানা। ঘটনা বিশালগড় গোকুলনগর পণ্ডিত চৌমুনি এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে গোকুলনগর পণ্ডিত চৌমুনি স্থিত কালী মন্দিরে হানা দেয় চোরের দল। মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে যাবার চেষ্টা করে নেশে কুটুম্বের দল। রবিবার সকালে ঘটনাটি নজরে আসলে এলাকাবাসী খবর দেয় পুলিশকে। পুলিশ এসে চোরের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরে গোকুলনগর এলাকায় বৃদ্ধি পেয়েছে চোরের উপদ্রব। পরপর চোরের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যে এই এলাকার একটি TSR জওয়ান এবং গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা গোকুলনগর এলাকায়। যদিও এখন পর্যন্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত কাউকে জালে তুলতে পারেনি বিশালগড় থানার পুলিশ। এই গোকুলনগর পণ্ডিত চৌমুনির এই পণ্ডিতেশ্বরী কালীবাড়ি অত্যন্ত জাগ্রত কালী। সাংঘাতিকভাবে আমরা গত কয়েক বছর যাবত উন্নতির কাজ চলছে, মন্দির হয়েছে, শিবলিঙ্গের কাজ চলছে। হঠাৎ করে আজকে সকালে আমরা এখানে আমাদের এই কাকু পূজা দিতে এসে দেখে যে তালা ভাঙা। এখানে চুরির যে উপদ্রব, কিছুদিন আগেও এই পাড়াতে 3টা-4টা চুরি হয়েছে। মানে চুরের উপদ্রবে মানে ব্যতিব্যস্ত মানুষ। তা আমরা সবাই মিল্লা এই চুরের ধরা খুব দরকার মনে করি। কারণ এইভাবে যদি প্রত্যেক মানুষের বাড়িতে এবং মন্দিরে, কালী ঠাকুর মন্দিরেও এখনও ছাড়া হয় না, এদের মানে সাংঘাতিকভাবে শাস্তি চাই। এবং আশা করি জাগ্রত মায়ের আশীর্বাদে এই চুরেরাও বেশি দিন বাইরে থাকতে পারত না। রবিবার উদয়পুর রেল স্টেশন থেকে গাঁজা পাচার করার সময় আটক করা হয় এক যুবককে। পুলিশ জানায়, রবিবার সাবরুম থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে
6 কেজি শুকনো গাঁজা আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় উদয়পুর রেল স্টেশনে পুলিশ তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে আটক করে। তার নাম অমিত দেব রায়, বয়স 28 বছর, বাড়ি আগরতলা আমতলিতে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে পুলিশ। আরও জানা যায়, আটক অমিত এইচডিএফসি লাইফ পলিসির কাজ করে, পাশাপাশি সে এই কাজের সাথে যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের দাবি করবে। তার সাথে আরও কারা কারা জড়িত রয়েছে সবকিছু জিজ্ঞাসাবাদে উঠে আসবে বলে ধারণা পুলিশের। কি বাড়ি কি লিখে দোষ তোমারে? আমার লগে আমার বন্ধু একটা আমার ব্যাগ হ্যান্ড ওভার করছিল, তো ঠিক করে দিলাম মানে রেলওয়ে যাওয়ার যেটা, তো এটা আমার দেখতে পড়ে আমার কাছে তার পাই। এখন কি পাইছে ব্যাগে? গাঁজা তোমারে কইছে কত টাকা দিব, কইছে নিয়ে দিলে আগরতলা? টাকা 10-12। কিভাবে পরিচয় তাদের সাথে? তো অনেক আগে থেকে পরিচয়। কোন জায়গা থেকে দিছে? মানে কতদিন যাবত এই ব্যবসাটা করতেছে? মানে বাংলা তোমাকে কোন জায়গা থেকে দিয়েছে ব্যাগটা? আগরতলা টাইম না সেটা আমার গাড়ি দিয়ে নিয়ে দিছে উদয়পুরে রেল দিয়ে যাওয়ার লেগে। আচ্ছা দিয়ে কই নিবা? এটা আমি রেলওয়েতে তুললা বাড়ি থেকে দিয়ে দিতাম। কি কাজ করো তুমি? কোন ব্যাগ দিয়ে? আমি ইউনিভার্সিটিতে রানিং আসলাম এইচডিএফসি ব্যাংকে। লাইফে। আচ্ছা, আমরা আজকে খবর পাইলাম, আমরা প্রথমটা আইসির কাছ থেকে যে আজকে ডিটেইন করা হয়েছিল কোনো সাসপেক্টেড কন্ট্রাভেন্সের আইটেমসের এই খবর শুনিয়ে আমরা আসার পরে আমরা কারবাই সাক্ষীর উপস্থিতিতে আমরা কারবাই করি। তখন আমরা দেখতে পাই ওনার ব্যাগে নাকি 6টা সাসপেক্টেড গাঁজা, ড্রাই গাঁজা ছিল। কত কেজি হবে এটা? একটা প্যাকেটের মধ্যে প্রায় 1 কেজি সামথিং, 6 কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি উঠে আসছে, কি পরিচয় দিচ্ছে? পরিচয় দিয়ে দিচ্ছে উনি নাকি লাইফ ইন্স্যুরেন্সে, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে কর্মরত, কিন্তু এটা ইনভেস্টিগেশনে আসবো যে আসলে নাকি বাসা হচ্ছে আগরতলা। নিজেদের অস্তিত্বের জানান দিতে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে সরব হয়েছে এনএসইউআই। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, অথচ গত 2 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ঝড়ো আন্দোলন করতে মাঠের ময়দানে দেখা যায়নি এনএসইউআই এর কর্মী সমর্থকদের। সীমাবদ্ধ শুধু সাংবাদিক সম্মেলন এবং ডেপুটেশনে, এমনটাই অভিমত রাজনৈতিক মহলের। সরকার চাকুরি না দিয়ে স্কুটি দিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ত্রিপুরায় কর্মসংস্থানের এতটা উদ্বেগজনক পরিস্থিতি যে গোটা দেশের মধ্যে বেকারত্বে ত্রিপুরা 2য় স্থানে রয়েছে, অথচ বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকার শূন্য পদ পূরণে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন প্রদেশ এনএসইউআই সভাপতি স্বরূপ কুমার শীল। তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীর সময় বিদ্যালয়গুলিতে নেশাদ্রব্য পাচার হচ্ছে, এমন সংস্কৃতি ত্রিপুরা রাজ্যে বিদ্যালয়গুলির মধ্যে আগে কখনো ছিল না। এছাড়াও রাজ্যের বিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, কারণ পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই। মিড ডে মিলের ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সরকার বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করে শিক্ষা ব্যবস্থা থেকে অর্থ আদায় শুরু করেছে, কিন্তু দেশের দিল্লি সহ বিভিন্ন রাজ্যে শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে গ্রহণ করার সুযোগ রয়েছে, কারণ শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর এই রাজ্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষার জন্য অর্থ সংগ্রহ শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীকে সমালোচনা করতে গিয়ে তিনি আরো বলেন, গত 2023-24 শিক্ষা বছরে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কলেজ পড়ুয়া ছাত্রীদের স্কুটি না দেওয়ায় গত 1 সপ্তাহ আগে এনএসইউআই এর পক্ষ থেকে প্রতিবাদ করার পর তাড়াহুড়ো করে 140 জন ছাত্রীকে স্কুটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আরো বলেন, মুখ্যমন্ত্রী কথার সাথে কাজের মিল নেই, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তিনি। এর থেকে যাতে বিরত থাকে তার জন্য আহ্বান জানান এনএসইউআই। আজকে থেকে 4 দিন আগে আমরা সাংবাদিক সম্মেলন করে এনএসইউআই ত্রিপুরার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন, এবং দ্বিতীয়ত 2023-এ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্রছাত্রীদের স্কুটি দেবেন সেই বিষয় নিয়ে। আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তাড়াহুড়ো করে 140 জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন।
এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ বাড়বে এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডসদের। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, যারা আমাদের মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না। আজকে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে 2 নম্বর স্থানে আছে। এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয়। 40 লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে 2য় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে। এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী এইসব বিষয় অ্যাড্রেস করতে একদম ব্যস্ত নন। উনি খালি নিজের ইমেজ বিল্ড করে নিয়ে ব্যস্ত। আমরা দেখলাম যেই মাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম, উনি ফটাফট করে 140টা স্কুটি বিতরণ করে দিলেন। অথচ উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে, এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে, যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে। এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসক দলীয় আমার বন্ধুরা, তাদের প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল, এমন কিছু হয় না। অথচ আমরা মিডিয়াতে দেখতে পেলাম গত পরশু দিনের আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল। তো আমাদের বক্তব্য হচ্ছে গত 30-40 বছর আমি আমার সিনিয়রদের থেকে যা শুনলাম, যেই ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না, স্কুলের মধ্যে নেশা পাচার হওয়া, কিভাবে গত 2 বছরের মধ্যে সেটির পিকে চলে গেল। শান্তন টিভি। হরেকৃষ্ণ মন্দিরে গৌর পূর্ণিমা উৎসব আশ্রম চমুনি স্থিত ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে 3 দিন ব্যাপী গৌর পূর্ণিমা উৎসব পালন করা হয় মহাসাড়ম্বরে। গত 13 মার্চ অধিবাস উৎসব সন্ধ্যা 5:30 অনুষ্ঠিত হয়। 14 মার্চ গৌর পূর্ণিমা মহা উৎসব সন্ধ্যা পর্যন্ত উপবাস ছিল। সকাল থেকে কীর্তন মেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শ্রীমন মহাপ্রভুর মহা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। গৌর আরতি ও ভোগ নিবেদন শেষে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়। 15 মার্চ ছিল জগন্নাথ মিশ্র এর আনন্দ উৎসব। সকাল 10টা থেকে কীর্তন মেলা শুরু হয়। দুপুরে বিশেষ ভোগ নিবেদন ও আরতি কীর্তন। দুপুরে কয়েকশো ভক্তপ্রাণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্যাপক অংশের ভক্তপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহাপ্রভুর আবির্ভাব উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার ইস্কন হরেকৃষ্ণ মন্দিরে প্রেসিডেন্ট JS দাস প্রভু সকলকে ধন্যবাদ জানান। 144 বছর পরে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ। আর সেখান থেকে পবিত্র গঙ্গা, যমুনা, সরস্বতীর জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ। যারা বিভিন্ন কারণে, আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেনি, তাদের জন্য এই পবিত্র অমৃত জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এ জল বিতরণ করা হচ্ছে। পশ্চিম জেলার উদ্যোগে রবিবার আগরতলা আনন্দময় কালী মন্দিরে বিশেষ পূজার্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয় এই মহাকুম্ভের অমৃত জল। 40 বছর পরে যে তিথি এসছে, এই তিথি কুম্ভমের প্রয়াগরাজে যে স্নান হয়েছে, আর্থিক কারণে অথবা বিভিন্ন ট্রাভেলের ভাড়ার কারণে অথবা টিকেটের অ্যাভেলেবিলিটির কারণে অনেক হিন্দু সমাজ প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেনি। সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদে পুরা নর্থ ইস্টে একটা যোজনা ওরা নিয়েছেন যে যারা স্নান করতে পারেনি প্রত্যেকটা জেলায় বিভিন্ন মঠ মন্দিরে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে জল এনেছি। ট্যাঙ্কারের মাধ্যমে জল এনে যারা স্নান করতে পারেনি সমস্ত হিন্দু সমাজকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে বাড়িতে গিয়ে স্নান করার জন্য। 34তম জাতীয় সাব জুনিয়র বালক ও বালিকা বিভাগে কাবাডি চ্যাম্পিয়নশিপ হবে বিহারে। আগামী 27 থেকে 30 মার্চ বিহারে জিডি গোয়াঙ্কা পাবলিক স্কুলে হবে এই জাতীয় আসর।
34তম জাতীয় সাব জুনিয়র বালক ও বালিকা বিভাগে কাবাডি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ত্রিপুরা এমেচার কাবাডি সংস্থার তরফে সাব জুনিয়র বালক বিভাগে রবিবার NSRCC'র ইনডোর হলে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই বাছাই পর্বে সকল সাব ডিভিশন ডিস্ট্রিক্ট থেকে কাবাডি খেলোয়াড় ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে। তাদের প্রত্যেকের বয়স 16 বছর। এই বাছাই পর্ব থেকে রাজ্য দল বাছাই করা হয়। বাছাই করা খেলোয়াড়রা রাজ্যের হয়ে অংশগ্রহণ করবে আসন্ন এই জাতীয় আসরে। আজকে আমরা সাব জুনিয়র ছেলে এবং মেয়েদের সিলেকশন কাবাডি করতে যাচ্ছি, যেটা ন্যাশনাল হতে যাচ্ছে বিহারের গয়া ডিস্ট্রিক্টে 34তম সাব জুনিয়র ন্যাশনাল। এর জন্য আমরা খুবই আনন্দিত যে আজকে অনেক দিন পরে আমরা এইভাবে সিলেকশন করতে পারছি। একটি দুষ্টচক্র আমাদের ত্রিপুরার নাম দিয়ে কিছুদিন কয়েকটা বছর ধরে বাইরের প্লেয়ারদের খেলাতো, যেখানে ত্রিপুরার ছেলেমেয়েদের কোনো পাত্তাই ছিল না। এবং এই জন্য আমরা ফেডারেশন অফিসে বারবার চিঠিপত্র বিভিন্ন কাজ করতে দিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে অনেক যুদ্ধ করতে হয়। তারপরে ফেডারেশন এবার বাধ্য হয়ে আমাদের কথায় বাধ্য হয়ে এবার ফেডারেশনের লোক পাঠিয়েছেন। এখানে একজন আসাম থেকে এসেছেন দময়ন্তী বড়ো এবং কলকাতা থেকে এসেছেন মোহন মণ্ডল। ওদের সামনে আজকে লিগ্যাল ত্রিপুরার প্লেয়াররা সিলেকশন হবে এবং এই টিমগুলা আগামী সম্ভবত 23 তারিখ রওনা দেবে। 27 থেকে 30 তারিখ এটা আসাম বিহারের গোয়াতে ন্যাশনাল মিট হবে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।